প্লিজ আমার বউকে নষ্ট করবেন না, পায়ে পড়ি আপনাদের। ওর ইজ্জত ভিক্ষা চাইছি। চিৎকার করে কতগুলো বকাটেদের উদ্দেশ্যে কথাগুলো বলল অনেক, কিন্তু ওর কোনো অনুরোধ কানে তুলছে না মানুষরূপী পশুগুলো। অন্ধকার রাস্তায় ফেলে ওর স্ত্রী পরিণীতিকে দলবদ্ধভাবে ভোগ করে চলছে। হঠাৎ দল থেকে একটা লোক বলে উঠল, এই, কেউ ওর মুখটা বন্ধ কর। কেউ ভুল করে এখানে চলে আসলে কি হবে বুঝতে পারছিস? এই জঙ্গলের রাস্তায় কে আসবে বস? কি যে বলো না, মেলা প্যাস প্যাস করছিস। যা বলছি তাই কর, গিয়ে মুখটা চেপে ধর ওর। রফিক, রাহাত ওরা দুজন যা। তারপর ভিড়ের মাঝখান থেকে চরম অনিচ্ছা সত্ত্বেও দুইজন লোক গিয়ে অনেকের মুখটা চেপে ধরল। ছটফট করতে থাকে অনেক, প্রাণে চেষ্টা করে চলছে চিৎকার করে জানান দিতে যে তার স্ত্রীকে একদল শকুন ভোগ করছে। কেউ যেন এসে সাহায্য করে। লোক দুটো একদিকে অনেকের মুখ চেপে ধরে আছে, অন্যদিকে বারবার সামনের দিকে তাকাচ্ছে। আজ প্রচুর ক্ষুধার্ত মনে হচ্ছে এই দুইজনকে। একজন লোক অপরজনকে বলল, ভাই, কি করবি? আর যে কন্ট্রোল করতে পারছি না। কি আর করব, বসের কথা না শুনলে এখানেই মেরে রেখে দেবে। তাই বলে ওরা খাবে আর আমরা চেয়ে চেয়ে দেখব? একটা কাজ করি, এটাকে এই গাছের সাথে বাঁধি চল। তারপর মুখে কিছু একটা গুজে দিলে আওয়াজ বন্ধ হয়ে যাবে। ঠিক বলেছিস, চল তাই করি। লোক দুটো অনেককে একটা গাছের সাথে বেঁধে তারপর মুখে রুমাল গুজে দিল। তারপর নিজেরা গিয়ে ভিড়ের ভিতরে সামিল হয়। এদিকে ব্যথা যন্ত্রণায় সমানে চিৎকার করে যাচ্ছে পরিণীতি, অনেক বাঁচাও, ওরা শেষ করে ফেলবে আমায়, অনেক বাঁচাও। ৫-৬ জন যুবকের হাতে নিজেকে ধর্ষণ হতে দেখে হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে তার, সাথে শারীরিক যন্ত্রণা তো আছে। অনেক চোখ দুটো বড় করে হাঁপাতে থাকে, কিছুতেই নিজেকে এই শক্ত বাঁধন থেকে মুক্ত করতে পারছে না। এদিকে স্ত্রীর আত্মচিৎকার অনেকের বুকটা এফোর ওফোর করে দিচ্ছে, সারা শরীর ঘেমে একাকার ওর। আজকের পরিণীতির গিফট করা নতুন শার্ট ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে আছে। এদিকে অনেকের কিনে দেওয়া পরিণীতির শাড়ি মাটিতে লুটোপুটি খাচ্ছে। আসলে আজকে ওদের দুজনের প্রথম বিবাহবার্ষিকী ছিল। বিবাহবার্ষিকী পালন করে দুইজন বাসায় ফেরার সময় এই অপ্রত্যাশিত দুর্ঘটনা ঘটে। একটু পরে সবাইকে চমকে দিয়ে দূর থেকে একটা শব্দ ভেসে আসে, সাথে আলোর দুটি। হ্যাঁ, এটা তো গাড়ির শব্দ, তার মানে নিশ্চয়ই কেউ আসছে এদিকে। সর্বনাশের শেষ প্রান্তে এসেও মনের ভেতরে এক ক্ষীণ আশার সঞ্চার হয় অনিকার পরিণীতির। গাড়িটা কাছাকাছি আসতেই বকাটে গুন্ডাগুলো পরিণীতিকে ছেড়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর গাড়ি থেকে গোটা কয়েক ২০-২২ বছরের ছেলে আর মেয়ে নেমে আসলো। মেয়েগুলো ছুটে পরিণীতির কাছে যায়, আর ছেলেগুলো অনেকের কাছে গিয়ে ওকে বন্ধন মুক্ত করে। অনেক সশব্দে প্রকাণ্ড এক চিৎকার জুড়ে দিয়ে তার স্ত্রীর কাছে ছুটে গেল। এতক্ষণে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে পরিণীতি। অনেক ওকে কোলে তুলে জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হলো না। পারি, প্লিজ কথা বলো। চুপ করে থেকো না, প্লিজ কথা বলো আমার সাথে। ভাইয়া, আপনাদের হাসপাতালে যেতে হবে, নয়তো আপনার স্ত্রীকে বাঁচানো যাবে না। আর আপনার অবস্থাও তো ভালো নয়, আপনার ট্রিটমেন্টও দরকার। ছেলে মেয়েদের ভেতর থেকে কেউ একজন বলল, তোমরা আমার কথা ভেবো না, আমার স্ত্রীকে বাঁচাও। আমার যা হবার হোক, ওর কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারবো না আমি। ছেলে মেয়েগুলো সেন্সলেস পরিণীতিকে ধরে গাড়িতে তুলল। তারপর অনেককেও উঠতে বলে। এরপর হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় পড়ে রইল রক্তের ছোপ ছোপ দাগ, আর সাথে কতগুলো কাচের চুড়ি ভাঙা টুকরো। হাসপাতালে পৌঁছে পরিণীতাকে অপারেশন থিয়েটারে নিয়ে যায় ওরা। ওর কন্ডিশন দেখে ডাক্তাররাও শঙ্কিত। বেশ বাজেভাবে ধর্ষণ করা হয়েছে ওকে, দেখলেই গা শিউরে ওঠে। ছেলে মেয়েগুলো সবাই বিদায় নিয়ে চলে গেল। এদিকে অনেককেও একটা কেবিনে শিফট করা হলো, সেখানে ওর কাটাছেঁড়া ট্রিটমেন্ট করা হচ্ছে। এই মুহূর্তে সবার অ্যাটেনশন পরিণীতির দিকে, তাই অনেকের বিষয়টাকেও সিরিয়াসভাবে নিচ্ছে না। তখন রাত প্রায় 11টা। একটা লোক চাদর মুড়ি দিয়ে অনেকের কেবিনে ঢুকে পড়ল। তখন কেউ নেই পাশে পাশে। লোকটাকে দেখে ধরফর করে উঠে বসলো অনেক। কে কে আপনি? লোকটা চাদরটা মুখ থেকে সরিয়ে নেয়। এ কি, তুমি তুমি এখানে এসেছো কেন? মাথা কি ঠিক আছে? অনেক অবাক হয়ে প্রশ্ন করে। আপনার কাজ তো করে দিয়েছি ছাড়, এবার ভালোই ভালোই টাকাটা মিটিয়ে দিন। তাই বলে এইভাবে এখানে চলে আসবে? কেউ দেখলে কি হবে বুঝতে পারছো? কিচ্ছু হবে না, টাকাটা যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি কেটে পড়ব এখান থেকে। অনেক পকেট থেকে একটা বান্ডিল বের করে লোকটার দিকে ছুঁড়ে মারে। টাকা পেয়ে লোকটার মুখে হাসি ফুটে উঠল। সে বেরিয়ে যাবে, ঠিক তখন অনেক তাকে পেছন থেকে ডাক দিল, থ্যাঙ্কস, আমার ওয়াইফকে যেভাবে বলেছিলাম তার থেকেও বেশি বাজেভাবে রেপ করার জন্য। তোমরা নিজেরাও জানো না কত বড় উপকার করলে আমার। অনেকের ঠোঁটে বিশ্রী হাসির রেখা। এই দুনিয়ায় অনেক মানুষ দেখেছি, কিন্তু আপনার মতো অদ্ভুত কাউকে এই প্রথম দেখলাম।
নিজের বউকে লোক লাগিয়ে কে ধর্ষণ করায়? এখন তুমি আমায় জ্ঞান দেবে না? এমনি বলছি। আমার কি দায় পড়েছে আপনাকে জ্ঞান দেব? তবে একটা বিষয় ভেবে আমার ভালো লাগছে। কি? আগে ভাবতাম আমার থেকে খারাপ মানুষ বোধহয় এই দুনিয়াতে কেউ নেই। কিন্তু আজ আমার সেই ভুলটা কিছুটা হলেও ভাঙল। এখান থেকে যাবে, নাকি আমাকে না ফাঁসালে শান্তি হচ্ছে না তোমার? অনেক রেগেমেগে লোকটাকে উদ্দেশ্য করে বলে। লোকটা আর কিছু না বলে বেরিয়ে যায়। একটু পরে কেবিনে একজন নার্স ঢুকে পড়ে, তার হাতে কিছু মেডিসিন। অনেক তাকে দেখে আমার ভালো স্বামী নাটক শুরু করে। সিস্টার, আমার ওয়াইফের কোনো আপডেট? ও কেমন আছে এখন? এখনও অপারেশন চলছে। আপনি একদম টেনশন হবেন না। আমি সময়ে সময়ে আপনাকে সকল আপডেট দেব। আপনি নিজের খেয়াল রাখুন প্লিজ। অনেক মাথা নাড়ালো। নার্স অনেকে কিছু মেডিসিন আর একটা ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে যায়। এর 2 দিন পরে অনেক এখন মোটামুটি সুস্থ। তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পরিণীতিকে অবজারভেশনে রাখা হয়েছে। অনিকের বাবা আর মা এখনও হাসপাতালেই আছেন। ওনারা ছেলে আর তার স্ত্রীর খবর শুনে মফস্বলের বাড়ি থেকে ছুটে এসেছেন। তখন রাত প্রায় 9টা। হাতে 1 কাপ কফি নিয়ে অনিক ওর রুমে বসে আছে। পাশেই একটা সিগারেট বক্স আর লাইটার। কফির কাপটা রেখে লাইটারের দিকে হাত বাড়ায় অনিক। তারপর ওয়ালেট থেকে ওর আর পরিণীতির একটা ডুয়েল ছবি বের করে চোখের সামনে ধরল। লাইটারটা অন করে ছবিটার নিচে ধরে মুহূর্তে আগুন জ্বলে উঠল। প্রথমেই সেই আগুন পরিণীতি, পরে অনিককে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। অনিক নিজের জুতো দিয়ে সেই পোড়া ছাই মারাতে থাকে। ফেক দিস রিলেশন, আই হেট ইউ পারি, জাস্ট হেট ইউ। ক্রোধ আর ঘৃণার আগুনে জ্বলতে জ্বলতে শব্দগুলো উচ্চারণ করে অনেক। কে জানে পরিণীতির প্রতি কিসের এত রাগর, কিসের এত ক্ষোভ। এর মধ্যেই হঠাৎ একটা আওয়াজে চমকে উঠল অনেক। কিচেন থেকে যেন আওয়াজটা আসছে। অনেক কিচেনের দিকে ছুটে গেল। লাইটটা অন করতেই দেখতে পায় একটা কাচের জগ ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। তার পাশে কারোর পায়ের জুতোর ছাপ। অদ্ভুত তো, এখানে এই জুতোর ছাপ এলো কী করে? এটা তো আমার জুতো নয়। আর বাড়িতেও আমি ছাড়া কেউ নেই, মনে মনে বলে উঠল অনেক। মেঝের ওপরে হাঁটু গেড়ে বসল অনেক। তারপর টুকরোগুলো সাবধানে এক জায়গায় জড়ো করতে থাকে। অনেককে চমকে দিয়ে আবারও একটা আওয়াজ হয়। না, এবার আর কিচেন থেকে নয়। আওয়াজটা ওপরে ফ্লোরের দিকে থেকে আসলো। কাচের টুকরোগুলো ওখানেই ফেলে রেখে ওপরের ফ্লোরে ছুটে যায় অনেক। নিজের রুমের ভেতরে ঢুকতে আটকে ওঠে সে। রুমের কাচের জানালাটা পুরো ভেঙে আছে। মনে হচ্ছে কেউ এটা ভেঙে নিচে ঝাঁপ দিয়েছে। ভয় আর আতঙ্কে গলা শুকিয়ে যেতে লাগলো অনেকের। ওর ভয়ের মাত্রা আরও বাড়িয়ে দিতে বিদ্যুতে যেন নিজেকেও গুটিয়ে নিয়েছে। অনেক হাতে একটা টর্চ নিয়ে ধীরে ধীরে জানালার দিকে এগিয়ে গেল। ভাঙা অংশ দিয়ে বাইরে তাকাতেই দেখে একটা মহিলা বাড়ির পেছনে দাঁড়িয়ে আছে, যাকে দেখতে অনেকটা পরিণীতির মতো। অনেক আর নিজের উত্তেজনা সংবরণ করতে পারল না। টর্চের আলোতে প্রাণপণে ছুটে চলো। বাড়ির পেছনে আসতে দেখে মহিলাটা বাগানের ভেতরে ঢুকে গেল। অনেকও তার পিছু নিল। অনেক অনেক চেষ্টা করলেও নাগাল পাচ্ছে না তার। একটুর পর ধরতে পারছে না মেয়েটাকে। অনেক ভালো করে জানে এটা পরিণীতি। আর যাই হোক, নিজের স্ত্রীকে চিনতে ভুল হতে পারে না ওর। পারি, পারি, দাঁড়াও বলছি। আমাকে এইভাবে ভয় দেখাতে পারবে না তুমি। মেয়েটা ওর কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ছুটেই চলল। তুমি না অসুস্থ ছিলে? তাহলে এখন এখানে আসলে কি করে? দেখো, আমি বলছি থেমে যাও। ভালো হচ্ছে না কিন্তু। মেয়েটা অনেককে অবাক করে দিয়ে উল্টো রাস্তা ধরল। তারপর আবার অনেকের বাড়ির দিকে ছুটতে শুরু করে। অনেক বরাবরের মতো তার পিছু নেয়। বাড়ির গেটের সামনে আসতেই পুরো ধাঁধার ভেতরে পড়ে যায় অনেক। কোথাও দেখা যাচ্ছে না পরিণীতিকে, অথচ একটু আগে ওর সামনে ছিল। একটা বিষয় কিছুতেই মাথায় ঢুকছে না অনেকের। পরিণীতির এখন যা শারীরিক কন্ডিশন, তাতে ওর কিছুতেই হাসপাতাল থেকে বেরিয়ে নিজের পায়ে হাঁটা সম্ভব না। তাহলে কি ওটা সত্যি পরিণীতি না? নাকি চোখে ভুল দেখেছে অনেক? নিজের মনকে কতগুলো যুক্তি দিয়ে শান্ত করলো অনেক। তারপর বাড়ির গেট থেকে বেরিয়ে আবারও ভেতরে ঢুকে পড়ে। মেইন দরজাটা বাহির থেকে বন্ধ করা ছিল। যখন অনেক বের হয়ে যায় তখনই বন্ধ করে রাখে। দরজাটা খুলতে সামনের দৃশ্য থেকে ভয়ে চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো তার। হাত পা রীতিমতো থরথর করে কাঁপতে শুরু করলো। অনেক দেখতে পাচ্ছে ওর সামনে পরিণীতি দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা ধারালো ছুরি। না, এটা তো হতে পারে না। নিশ্চয় আমি চোখে ভুল দেখেছি। নিজেকে শান্ত করতে প্রলাপ বকতে থাকে অনেক। না, তুমি একদম ভুল দেখছো না। এই দেখো, আমি এসে গেছি অনেক। আমাকে দেখে এত ভয় পাচ্ছ কেন তুমি?
তুমি এই অবস্থায় হাসপাতাল থেকে বেরিয়ে আসলে কি করে বলো আমায়? আমার কিন্তু কোনো কিছুই ঠিক লাগছে না। কি ভেবেছিলে এত বড় একটা অন্যায় করে পার পেয়ে যাবে? ছাড়বো না তোমায় আমি, কিছুতেই না। প্লিজ ক্ষমা করে দাও। তুমি করতে পারো না এটা আমার সাথে। পরিণীতি অনিককে আর কিছু বলার সুযোগ না দিয়ে ছুরিটা ওর দিকে ছুঁড়ে মারল। মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ল অনিক। তারপর আর কিছু মনে নেই ওর। পরের দিন সকালে পরিণীতি ছুরির আঘাতের ক্ষত বিক্ষত হাত নিয়ে হাসপাতালে পৌঁছালো অনিক। হাসপাতালে ঢুকেই ওর বাবা মায়ের সাথে ডাক্তারকে দেখতে পায়। অনেক ছুটে যায় সেই দিকে। ডক্টর, ডক্টর, আমার ওয়াইফ আপ কোথায়? আপনাদের স্টাফরা কি রাতের বেলা পড়ে পড়ে ঘুমিয়ে থাকে হাসপাতালে? অনেক এভাবে কথা বলছিস কেন তুই বাবা? আর তোর ফোন বন্ধ কেন? কাল থেকে ট্রাই করছি আমরা সবাই। অনিকের বাবা এগিয়ে এসে বলল, তোমাদের সাথে পরে কথা বলছি। তার আগে ডাক্তার সাহেবকে আমার প্রশ্নের উত্তর দিতে হবে। আমার স্ত্রী অন্ধকার রাতে এই হাসপাতাল থেকে বের হলো কি করে? আর ইউ সিক মিস্টার অনিক? আপনি নিজে জানেন কি বলছেন? কোনো ধারণা আছে? আমি একদম ঠিক বলছি। প্রমাণ আছে আমার কাছে। ওয়েট, আপনার প্রমাণ দেখার সময় আমাদের নেই। আগে আমাদের সাথে চলুন আপনি। ডাক্তার, কোথায় যাব আমি? গেলেই সবটা বুঝতে পারবেন। চলুন প্লিজ। ডাক্তার অনিককে নিয়ে সিইউতে চলে গেল। সাথে অনিকের বাবা মাও গেল। সিইউকে ডাক্তার অনিককে উদ্দেশ্য করে বলল, লুক মিস্টার অনিক, দেখুন আপনার স্ত্রী গতকাল বিকেল থেকে কোমায় আছেন। স্টিল নাও। আর আপনি কি ভুলভাল বকছেন আমাদের? পরিণীতিকে কোমায় দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না অনেক। না, এটা হতে পারে না। কিছুতেই হতে পারে না। কেন হতে পারে না বাবা? বৌমার কাল বিকেল থেকে এই অবস্থা। তুই জানিস তোকে এটা জানাতে কতবার কল করেছি? সারা রাত আমরা জেগেছিলাম সিইউর সামনে, যদি বৌমার জ্ঞান ফেরে সেই আশায়। ডাক্তার অনিকের হাতে একটা রিপোর্ট ধরিয়ে দিলেন। এই তো দেখুন সমস্ত ডিটেলস। আপনার স্ত্রী অনির্দিষ্টকালের জন্য কোমায় চলে গিয়েছেন। সমস্ত রিপোর্ট দেখুন। উনি এই অবস্থা থেকে কবে ফিরে আসবেন একমাত্র সৃষ্টিকর্তাই ভালো জানেন। রিপোর্টগুলো দেখে অনেক পুরোপুরি হতভম্ব হয়ে গেল। পরিণীতি যদি সত্যিই কোমায় থেকে থাকে, রাতে নিজের বাড়িতে পরিণীতিকে কিভাবে দেখলো অনিক? এমনকি ওর আঘাতের সেই চিহ্ন এখনও অনিকের হাতে জ্বলজ্বল করছে। অনিককে বিচলিত অবস্থায় দেখে ওর মা এগিয়ে আসলো। বাবা, কি হয়েছে আমাদের বল। তোকে কিন্তু একদম ঠিক লাগছে না আমার। মা, কাল রাতে পারি এসেছিল। কোথায় এসেছিল? বাড়িতে। আমাদের বাড়িতে? কি বলছিস এগুলো বাবা? দেখ তোর বউ গতকাল বিকেল থেকে কোমায়। ও রাতে তোর বাড়িতে কি করে যাবে? আমি সত্যি জানি না মা, তবে এইটুকু জানি ও কাল এসেছিল। মনে হচ্ছে রাতে তোর ঠিকঠাক ঘুম হয়নি। ভুলভাল বকা বন্ধ কর। অনিকের বাবা এগিয়ে এসে বলল। অনিক কিছুতেই কাউকে বোঝাতে পারছে না যে ওটা বলেছে একদম সত্যি। পাড়ির দিকে একদৃষ্টি তাকিয়ে রইল অনিক। ওর নিঃশ্বাসের শব্দটুকুও শোনা যাচ্ছে না। একটা জীবন্ত মানুষ মৃতের মতো বেঁচে আছে। না আছে তার কোনো আবেগ, না আছে কোনো অনুভূতি। দুয়ে দুয়ে কিছুতেই চার মিলাতে পারছে না অনিক। তবে কি ও নিজের চোখে যা যা দেখেছে সবটাই ভুল? এত বড় ভুল কি করে হতে পারে? পরিণীতিকে হাসপাতালে রেখেই আবার বাড়ি ফিরল অনিক। ওর বাবা মাও নিজেদের বাড়িতে ফিরে গিয়েছেন। অনেক অনেক খুঁজে বুক সেলফের ভেতর থেকে একটা পুরনো বই বের করে। বইটা বহু পুরনো। বইয়ের প্রতিটি পৃষ্ঠা উল্টাতে থাকে অনিক। অবশেষে ও একটা ছোট স্ট্যাম্প সাইজের ছবি পেয়ে যায়। ছবিটা বের করে এনে জানালার সামনে দাঁড়ালো। অনিকের দুফোঁটা চোখের জল গিয়ে ছবিটার ওপরে পড়ল। অনামিকা, তুমি কোথায়? আমি যে তোমাকে আজও পাগলের মতো খুঁজি। অনেক ছবিটাকে উদ্দেশ্য করে বলে। ওর দু চোখ জলে ছলছল করছে। তুমি তো জানো আমি তোমার সামনে কাউকে সহ্য করতে পারি না। এর আগেও একবার বাবা মা জোর করে বিয়ে দিয়েছিল আমার, কিন্তু আমি সেই সংসার করিনি। শেষ করে দিয়েছিলাম নিজের স্ত্রীকে। নিজে খুন করে সেই খুনের দায় অন্যের ওপর চাপিয়ে দেই। এইবারও আমি কিন্তু একই কাজ করেছি। পারিকে নিজের লোক লাগিয়ে ধর্ষণ করিয়েছি। প্রথমে আগেরবারের মতো খুনই করতে চেয়েছিলাম, কিন্তু এক ঘটনা বারবার ঘটলে সবার মনে যে সন্দেহ জাগ্রত হতো, তাই আর কোনো রিস্ক নেইনি। নিজের পথের কাঁটাকে এমনভাবে সরিয়ে দিয়েছি কেউ কিচ্ছু খুনাক্ষরেও বুঝতে পারবে না। এবার তুমি আমার জীবনে ফিরে এসো। আর কত অপেক্ষা করাবে আমায়? তোমায় কেন এত খুঁজতে হয় আমাকে? কোথায় হারিয়ে গেলে তুমি অনামিকা? সেই 20 বছর আগে তোমায় শেষবারের মতো দেখেছিলাম, তারপরে আর দেখিনি। তুমি কি আদৌ বেঁচে আছো অনামিকা? বেঁচে থাকলে ফিরে এসো।
তবে আমি বলে দিচ্ছি, এবারেও যদি বাবা মা আবার জোর করে বিয়ে করায়, আর আমিও সেই কাজটাই করব যা এই দুজনের সাথে করেছি। একজনকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি, অন্যজন বেঁচেও মৃত। হা হা হা। সমস্ত রুম অনিকের অট্টহাসিতে ফেটে পড়ে। অনামিকা অনিকের ছোটবেলার ভালোবাসা। অনামিকার অনেক ছোটবেলায় কথা দিয়েছিল একে অপরকে দুজন সব সময়ের জন্য পাশাপাশি থাকবে। তারপরে কোনো একটা কারণে অনামিকা চিরদিনের জন্য অনিকের জীবন থেকে সরে যায়। অনেক অনেক দিন ধরে অনামিকাকে খুঁজতে থাকে, কিন্তু আর ওর দেখা পায়নি কোনোদিন। নিজের স্বাভাবিক জীবন থেকে ধীরে ধীরে উচ্ছৃঙ্খল জীবনযাপনে অভ্যস্ত হয়ে পড়ে অনেক। অনামিকাকে ছাড়া আর কাউকে ভাবতে পারতো না ও। ওর দেহে মন প্রাণ জুড়েই শুধু একজন, সে হলো অনামিকা। সর্বক্ষেত্রেও অনামিকার বিচরণ। অনেক কখনোই চায়নি ওর জীবনে অনামিকার জায়গা কেউ দখল করুক। এই কারণে ওর প্রথম স্ত্রীর জীবন পর্যন্ত দিতে হয়েছে। এরপর পরিণীতি। আজ জীবন মরণের সন্ধিক্ষণে পরিণীতি, যার জন্য দায়ী কেবল অনিক। তবে ওর এইটুকু আফসোস নেই এই নিয়ে, অনিক না চাইলে কেউ বিয়ে করাতে পারতো না ওকে। কিন্তু অনিকের ভাবনা হয়তো এইভাবে অনামিকার সামনে মহান সাজতে পারবে ও। অনামিকা নিজের ভালোবাসার নিরুদ্দেশের ভয়ঙ্কর এক পন্থা বেছে নিয়েছে অনিক। ভালোবাসা হারানোর শোক পুরোপুরি সাইকো করে দিয়েছে অনিককে। তবে সাইকো হলেও ওর ভেতরে নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এখনো আছে। তাই বাইরের কেউ ওর আসল রূপটা ধরতে পারে না। ছবিটাকে আবার বইয়ের ভেতর রেখে বুক সেলফে রেখে দিল। এতক্ষণে চোখের জল শুকিয়ে গিয়েছে অনিকের। হাসপাতালে পরিণীতির খোঁজখবর নেবার জন্য কল দিল। হ্যালো সিস্টার, আমি অনিক চৌধুরী বলছিলাম। জি বলুন। আমার ওয়াইফের কি কন্ডিশন এখন? একটু কাইন্ডলি চেক করে বলুন। আমি এইমাত্র সিইউ থেকে আসলাম। ওনার অবস্থা তেমন কোনো পরিবর্তন নেই। তবে তবে কি নার্স? উৎসুক হয়ে অনেক নার্সকে প্রশ্ন করে। আপনি শুনে ভীষণ খুশি হবেন অনিক সাহেব। আজ আমি আপনার স্ত্রীর একটা আঙ্গুল নড়তে দেখেছি। হোয়াট? জি হ্যাঁ, হয়তো উনি খুব শীঘ্রই কোমা থেকে ফিরে আসবেন। আপনার প্রার্থনা ঈশ্বর শুনেছেন অনিক সাহেব। নার্সের মুখে যতটা আনন্দের ছাপ, অনিকের মুখমণ্ডল ততটাই বিরক্ততায় ভরে যায়। অনেক মনে মনে ভাবছে, যদি পরিণীতি কোনোদিন কোমা থেকে ফিরে আসে, তাহলে আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবে। তখন কি করবে অনিক? সেই তো আবার পরিণীতির সাথে সংসার করতে হবে। অনিকের পরিকল্পনা ছিল পারিকে ধর্ষণ করিয়ে খুন করাবে, কিন্তু ওর সেই পরিকল্পনা সফল হয়নি। পরিণীতি না মারা গেলেও একটা অনিশ্চিত সময়ের জন্য কোমায় চলে গিয়েছে। তবে যে কোনো সময় আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার সম্ভাবনা আছে। তাহলে কি আমার এত কষ্ট করে তৈরি করা প্ল্যান সব ভেস্তে যাবে? না, এটা হতে দেব না আমি কিছুতেই। কাল রাতে পারির মতো কাকে দেখেছি আমি জানি না, কিন্তু এইবার পারিও বাঁচবে না আমার হাত থেকে। ওকে শেষ করে প্রয়োজন পড়লে আবারও নতুন করে বিয়ে করব আমি, কিন্তু শেষ তো করবই আমি ওকে। ছাড়বো না, কিছুতেই না। পারি বেঁচে থাকলে আমার সংসার করতে হবে ওর সাথে, কিন্তু ওকে যে সেই সুযোগ দেব না, না দেব না নিজেকে। নিজের সাথে নিজে কথাগুলো বলতে লাগলো অনেক। তারপর কিছুক্ষণ ভেবে একটা প্ল্যান কষে ফেলল। ওর একজন পরিচিত মাফিয়া আছে, যে কিনা একটা গ্যাংয়ের সাথে জড়িত বহুদিন ধরে। তার সাথে যোগাযোগ করতে হবে। তাকে দিয়েই নিজের শেষ কাঁটাটা উপড়ে ফেলতে চায় অনেক। অনেকের স্পষ্ট মনে আছে তার নাম্বারটা কোনো একটা ফাইলের ভেতরে টুকে রেখেছিল, কারণ এসব নাম্বার ফোনে সেভ করে রাখা একদম নিরাপদ নয়। বুক সেলফের সেই পাশে ফাইল রাখা হয়, সেই দিকটা তন্ন তন্ন করে খুঁজতে থাকে অনেক, কিন্তু কিছুতেই নাম্বারটা খুঁজে পাচ্ছে না। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে একটা ফাইল ধপাস করে মাটিতে পড়ল অনেকের পায়ের সামনে। অনেক হাঁটু গেড়ে ফাইলের কাগজগুলো গোছাতে লাগলো। আরে, এগুলো তো পরিণীতির সার্টিফিকেট। এই ফাইলের ওর সমস্ত কাগজ আর বিভিন্ন ফটো অ্যালবাম রাখা আছে। মাটিতে পড়ে থাকায় একটা সার্টিফিকেট হাতে দিতেই চমকে উঠল অনেক। নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছে না কিছুতেই। পরিণীতির সার্টিফিকেটে অনামিকার নাম দেওয়া কেন? তাহলে কি ওর আসল নাম অনামিকা? কিন্তু ও এতদিন ধরে সেটা লুকানো কেন অনেকের থেকে? কাঁপা কাঁপা হাতে অনেক একে একে সমস্ত কাগজ পরখ করতে লাগলো। হঠাৎ অনেক একটা পুরনো ডকুমেন্ট পেয়ে যায় অনিক, যেখানে অনামিকার ছোটবেলার ঠিকানা উল্লেখ করা আছে। আর সেটা হুবহু সেই জায়গার ঠিকানা যেখানে অনিকের ছোটবেলার অনামিকা থাকতো। কাগজটা হাত দিয়ে ফেলে খানিকটা পেছনের দিকে সরে গেল অনিক। তারপর নিজের মুখটা হাত দিয়ে চেপে ধরে, ওর দুই চোখ অসম্ভব রকমের বড় হয়ে আছে। না, এটা হতে পারে না কিছুতেই, কিছুতেই না।
পারি কিছুতেই অনামিকা হতে পারে না, এটা অসম্ভব। অনেক লক্ষ্য করছে ওর শরীর ঘেমে একাকার হয়ে যাচ্ছে। কপাল থেকে টপ টপ করে কয়েক ফোঁটা ঘাম মেঝের ওপর পড়ল। এরপর ফাইলের কাগজপত্রগুলো গুছিয়ে আবার জায়গা মতো রেখে দেয় অনেক। তারপর একটা সিগারেট ধরিয়ে হেলান চেয়ারে বসে পড়ে। নিজের চোখ দুটো বন্ধ করে একমনে স্মোকিং করতে লাগলো। হঠাৎ একটা অনাকাঙ্ক্ষিত স্পর্শে চমকে উঠল অনেক। কেউ পেছন থেকে ওর কাঁধের ওপর হাত দিয়ে রেখেছে। ভয়ে পেছনে তাকানোর সাহস হচ্ছে না অনেকের। মনে প্রচুর সাহস সঞ্চয় করে এক পর্যায়ে ঘুরে পেছনের দিকে তাকালো। কই, কাউকেই তো দেখা যাচ্ছে না। তাহলে কি এতক্ষণ যা দেখেছে সবটাই অনেকের মনের কল্পনা? আবারও সেদিনের রাতের ঘটনাগুলো যেন রিপিট হচ্ছে একে একে। না, আজকে আর ভয় পেলে চলবে না। পারির মতো দেখতে সেই মানুষটাকে আজ হাতে নাতে ধরতেই হবে। সে যদি ভেবে থাকে এভাবে অনেককে ভয় দেখিয়ে দুর্বল করে দেবে, তবে সেটা তার ভুল ধারণা। অনেক চেয়ার থেকে উঠে পড়ল। অর্ধেক শেষ হওয়া সিগারেটটা পা দিয়ে মারিয়ে বাহিরে বেরিয়ে গেল। হাতে একটা টর্চ। ওপরের ফ্লোর থেকে লক্ষ্য করলো একটা মহিলা সিঁড়ি বেয়ে নিচে নামছে, যাকে পেছন থেকে আজকেও পারির মতো লাগছে। কে কে তুমি? আবার আজকেও চলে আসলে? কি চাও আমার কাছে বলো? মহিলাটা অনেকের কথার কোনো উত্তর না দিয়ে সিঁড়ি বেয়ে সোজা নিচে ফ্লোরে নেমে আসলো। অনেক তার পিছু নেয়। কি হলো? আমি কি বলছি শুনতে পাচ্ছ না নাকি? দেখো, আমি তোমায় ধরে ফেললে কিন্তু রক্ষে থাকবে না বলে দিচ্ছি। তার আগে নিচ থেকে ধরা দাও আমার কাছে। অনেক কথাগুলো বলতে বলতে নিচে নেমে আসলো। ইতিমধ্যে কারেন্ট চলে আসে। পুরো ঘর আলোয় ঝলমল করে উঠল। অনেক চারদিকটা ভালো করে তাকাতে থাকে। কাউকে কোথায় দেখা যাচ্ছে না। একটা মানুষ চোখের নিমিষে কোথাও উধাও হয়ে যেতে পারে। সামনের দরজাটাও অফ। সেখান থেকে দৌড়ে বেরিয়ে যাবে সেই অপশনটুকুও ছিল না তার কাছে। অথচ সেকেন্ডের ব্যবধানে ঠিক আড়াল করে ফেলল নিজেকে। ধপাস করে সোফায় ওপর বসে পড়ে অনেক। কি ঘটছে ওর মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণ মাথায় দুই হাত ঠেকিয়ে বসে রইল। তারপর কিছু একটা ভাবতে থাকে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল অনেক। হাসপাতালে গিয়ে প্রথমে ডাক্তারের খোঁজ করে সে। ডক্টর সাহেব, আমি আমার স্ত্রীকে বাড়ি নিয়ে যেতে চাই। কিন্তু আপনি তো এটা আগে বলেননি। হঠাৎ সিদ্ধান্ত পরিবর্তন করার কারণ কি? দেখুন, পরিণীতা আমার ওয়াইফ। আমি এই মুহূর্তে মনে করছি ওর নিজের বাড়িতে থাকা উচিত। এমনিতেও এখনও সিইউতে পড়ে থেকে ওর বিশেষ কোনো উন্নতি তো হচ্ছে না। আপনি চাইলে আপনার স্ত্রী নিজের বাড়িতে নিয়ে গিয়ে রাখতেই পারেন। সেই রাইট আছে আপনার। আমরা বাধা দেব না। থ্যাঙ্কস। তাহলে প্লিজ সব বন্দোবস্ত করে দিন। যত খরচ প্রয়োজন আমি বহন করব। আমার স্ত্রীকে আমার বাড়িতে রাখার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমরা নার্স পাঠিয়ে দেব। তারাই সব সেট আপ করে দিয়ে আসবে আপনার বাড়িতে। আসুন, কিছু প্রোটোকল মেনটেন করার আছে আপনার। অতঃপর পরিণীতাকে অনেক ওর বাড়িতে নিয়ে আসে। আরও নিজে তাকে দেখাশোনার দায়িত্ব নেয়। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব দূর হবে এবার। এখন থেকে পরিণীতি সব সময়ের জন্য ওর চোখের সামনে থাকবে। প্রতিদিন রাতে ওর কাছে কে আসে, সে কি বাস্তবেই পারি নাকি অন্য কেউ, সেটা আইডেন্টিফাই করার জন্য অনেকেরই সিদ্ধান্ত। তারপর রাতের বেলা পরিণীতার জন্য স্যালাইন আনার জন্য হাসপাতাল থেকে ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায় অনেকের। গেটের সামনে আসতেই একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে অনেক। ছাদের রেলিংয়ের উপরে কেউ একটা দাঁড়িয়ে আছে। এই দৃশ্য দেখে যেন আত্মা কেঁপে উঠল অনেকের। এইভাবে কোনো অসুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে ছাদের রেলিংয়ের ওপর দাঁড়িয়ে থাকা অসম্ভব, যেখানে একটা অসাবধানতা বা একটু ভুল হলে নিশ্চিত মৃত্যু। এরপরের দৃশ্য আরও ভয় পাইয়ে দেয় অনেককে। সে এবার রীতিমতো হাঁটা শুরু করেছে। বেশ দ্রুততার সাথে হেঁটে রেলিংয়ের এক প্রান্তে থেকে অন্য প্রান্তে যাচ্ছে। ঠিক সেই সময় পরিণীতির কথা মাথায় আসলো অনেকের। সে গেট পেরিয়ে এক দৌড়ে বাড়ির ভেতরে ঢুকলো। তারপর দরজা খুলে সোজা নিজের রুমের দিকে যায়। সেখানে পরিণীতিকে রাখা হয়েছে। রুমের ভেতরে ঢুকে আঁতকে উঠল অনেক। হাত পা রীতিমতো ভয় আর রোমাঞ্চে ঠান্ডা হয়ে আসতে লাগলো ওর। বিছানার ওপর পরিণীতি নেই। অথচ এই জায়গাতেই বাহিরে যাবার সময় ওকে রেখে গিয়েছিল অনেক। একজন কোমার পেশেন্ট নিজে বিছানা থেকে উধাও হয়ে গেল কি করে? এটা কি আদৌ সম্ভব? অনেক চারপাশটা ভালো করে দেখতে থাকে। হঠাৎ একটা অস্ফুট আওয়াজ ভেসে আসলো ওর কানে। আওয়াজটা শুনে চমকে উঠল অনেক। গলাটা অনেকটা পরিণীতার মতো। অনেক এরপরে দৃশ্য দেখে চমকে উঠল। পারি বিছানার ওপারে ফ্লোরের ওপর পড়ে আছে। আর ওর মুখ থেকে ভাঙ্গা ভাঙ্গা কিছু আওয়াজ বেরিয়ে আসছে। অনেক, অনেক, তুমি কোথায়?
অনেক সেই দিকে ছুটে গেল। তারপর পারিকে উঠিয়ে বিছানার ওপর শুইয়ে দেয়। পরিণীতি, তুমি ঠিক হয়ে গেছো? তুমি কথা বলতে পারছো? আমার বিশ্বাসই হচ্ছে না। অনিকের চোখ মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। পারির সুস্থতাকে একটু আগে ঘটে যাওয়া সকল ঘটনা ভুলিয়ে দিয়েছে। পারির ধীরে ধীরে সবটা মনে পড়তে থাকে। সেই দিন দুজনের বিবাহবার্ষিকী পালন করা, তারপরে রাস্তার মাঝখানে অপ্রত্যাশিত ঘটনা। এরপরে আর কিছু মনে নেই পারিণীতার। জ্ঞান ফেরার পরে নিজেকে এই বাড়িতে প্রথম আবিষ্কার করলো সে। অনিক, তুমি ঠিক আছো? গুন্ডাগুলো তোমার কোনো ক্ষতি করেনি তো? আমি একদম ঠিক আছি পারি। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। সবটা আমার ভুল। আমার কারণে আজ এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। কেন যে তোমায় জঙ্গলের রাস্তা দিয়ে আসতে বললাম? কাঁদতে কাঁদতে বলতে লাগলো পারি। পারি, আজ নয়। তুমি হয়তো বুঝতে পারছো না, প্রায় 1 সপ্তাহ কেটে গেছে। আর তোমার কিছুই মনে পড়ছে না, কারণ তুমি এতদিন কোমায় ছিলে। অনেকের কথা শুনে পরিণীতি ওর দিকে হাঁ করে তাকিয়ে রইল। ওর চোখ দুটো এখনো জলে ছলছল করছে। 1 সপ্তাহ? তার মানে? হ্যাঁ, তুমি হাসপাতালে ছিলে এতদিন। আমি গতকালকেই তোমায় বাসায় নিয়ে আসলাম। অনেক একটা বিষয় ভালো করেই বুঝে গেছে যে মেয়েটা ওর কাছে আসে সে পরিণীতা নয়। পরিণীতা সত্যি সত্যি কোমায় ছিল। ওর আচরণ দেখেই বোঝা যাচ্ছে। তাহলে কে সে? কে প্রতিদিন রাতে অনেকের কাছে আসে, ওকে ভয় দেখানোর চেষ্টা করে? কী উদ্দেশ্য তার? অনেকের পারির থেকে আরও একটা সত্য জানার আছে। সেটা হলো পারির আসল জন্ম পরিচয়। পারি যদি সত্যিকার অর্থে অনামিকা হয়ে থাকে, তখন অনেকের মতো শুভাকাঙ্ক্ষী ওর জীবনে আর কেউ হবে না। আর যদিও অন্য কেউ হয়ে থাকে, তবে পারির জীবনে অনেকের ভূমিকা কেবলই এক মৃত্যুদূতের, তাছাড়া আর কিছু নয়। পারিকে পুরোপুরি আইডেন্টিফাই না করে অনেক সিদ্ধান্ত নিতে পারছে না ওকে বাঁচিয়ে রাখবে নাকি চিরদিনের জন্য শেষ করে দিবে। সবটাই নির্ভর করে পরিণীতির আসল পরিচয়ের উপর। এরপর পরিণীতি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। অনেক ওকে সুস্থ করে তোলে। অনেক সরাসরি কিছুতেই পারিকে জিজ্ঞেস করতে পারছে না ও সত্যিকারের অনামিকা কিনা। সেটা কখনোই সম্ভব নয়। অনেকের হাতে এখন একটাই অপশন অবশিষ্ট আছে, আর সেটা হলো অনামিকার পুরনো বাড়ির ঠিকানায় যাওয়া। সেখানে থেকে হয়তো কোনো ক্লু পেয়ে যাবে সে, এবং সেটাই অনিককে অনামিকা অবধি নিয়ে যেতে সাহায্য করবে। ছোটবেলায় অনামিকা আর ওর পরিবার ওদের এলাকা থেকে উধাও হয়ে যাবার পরে অনেক বেশ কয়েক বছর ধরে ওদের খোঁজার জন্য ওই এলাকায় যায়, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো হদিশ মেলেনি। তারপর টোটালি যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। আবারও সেই ফাইল ঘেঁটে অনামিকার বাসার ঠিকানা টুকে নিল অনিক। যদিও জায়গাটা ওর ছোটবেলার পরিচিত, কিন্তু এতদিন সেই সব কেবল ঝাপসা স্মৃতি। সকালবেলা উঠে অনামিকাদের পুরনো বাড়িতে যাবার জন্য অনেক রেডি হতে থাকে। পাশেই ওদের বিছানার ওপরে পরিণীতি বসে আছে। ওর হাতে একটা চায়ের কাপ। পারি বুঝতে পারে অনেক কোথাও একটা যেতে চাইছে। অনেক কোথাও বেরোচ্ছ নাকি? হ্যাঁ, একটা জরুরি কাজ পড়ে গেছে। ফিরতে একটু দেরি হতে পারে। জরুরি কাজ? কিসের জরুরি কাজ? এখন বলার সময় নেই। তোমাকে এসে সবটা বলবো আমি। এখন আসি। তুমি নিজের খেয়াল রেখো। অনেক হনহন করে রুম থেকে বেরিয়ে গেল। পরিণীতি ধীরে ধীরে বিছানা থেকে উঠে জানালার দিকে যায়। জানালার পর্দাটা টেনে নিচের দিকে তাকায়। অনেক বেশ ব্যতিব্যস্ততার ভেতরে গাড়ি টেনে রাস্তায় বেরিয়ে পড়ে। অনেকের গাড়ি চোখের আড়াল হতে অনামিকা আবারও জানালার পর্দাটা টেনে দিল। তারপর ফোনটা হাতে নিয়ে একটা নাম্বার ডায়াল করে। রিসিভ হতেই পরিণীতি অপর প্রান্তের ব্যক্তিকে উদ্দেশ্য করে বলে উঠল, হ্যাঁ, এইমাত্র বেরিয়েছে। জায়গা মতো পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল। প্রথমেই অনামিকাদের পুরনো বাড়িতে গেল অনেক। বরাবরের মতো হতাশ হয়ে ফিরতে হলো তাকে। অনামিকাদের পুরনো বাড়ির ভাড়াটিয়ারা ওদের চেনে না পর্যন্ত। একরাশ হতাশা আর দুশ্চিন্তা নিয়ে বেরিয়ে আসতে যাবে, ঠিক তখন একটা মধ্যবয়স্ক লোকের সাথে দেখা হয় অনিকের। লোকটা অনিকের দিকে এগিয়ে আসে। বাবা, তুমি কি কাউকে খুঁজছো? হ্যাঁ চাচা, তবে এখানে এসে পেলাম না তাদের। কাদের কথা বলছো তুমি? এই যে পেছনের বাড়িতে 2001-এর দিকে সাহেব চৌধুরী নামে একজন ব্যবসায়ী থাকতেন। ওনার 2 মেয়ে অনামিকা আর প্রকৃতি। কোনো একটা কারণে ওরা সবাই এই এলাকা থেকে গায়েব হয়ে যায়, আর কখনো ফিরে আসেনি। আমি ওদেরকেই অনেকবার খুঁজেছি, কিন্তু পেলাম না। ও আচ্ছা, তুমি সাহেব চৌধুরীর কথা বলছো? উনি তো, আপনি চেনেন ওনাকে? কি যে বলো, চিনব না কেন? ওনার সাথে যা হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না। কি হয়েছিল ওনার সাথে? অনেক উৎসুক হয়ে লোকটাকে জিজ্ঞেস করে। আর বলো না বাবা, সাহেব চৌধুরী তার ছোট
ভাইয়ের সাথে এই বাড়িতে থাকতেন। একদিন কোনো একটা কারণে তার ছোট মেয়ে প্রকৃতি বাড়ি থেকে গায়েব হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিশ পাওয়া গেল না। সাহেব চৌধুরী নিজের মেয়ের নিখোঁজ হবার পেছনে তার ভাইকে দায়ী করতে থাকে, কারণ তাদের ভেতরকার সম্পর্ক একদম ঠিক ছিল না। সাহেব চৌধুরীর দৃঢ় বিশ্বাস তার মেয়েকে তার ছোট ভাই গায়েব করে দিয়েছে। এই নিয়ে দুই ভাইয়ের সম্পর্ক এতটাই তিক্ততায় পর্যবসিত হয়ে সাহেব চৌধুরীর ছোট ভাই তার সমস্ত সম্পত্তি হস্তগত করে নেয়। তখন কারোর আর বুঝতে বাকি থাকে না প্রকৃতির নিখোঁজ হবার পেছনে সাহেব চৌধুরীর ভাইয়েরই হাত আছে। কিন্তু তখন সহায় সম্বলহীন সাহেব চৌধুরীর আর কিছুই করার ছিল না। নিজের পরিবারের আর কোনো সদস্য যেন তার বেঈমান ভাইয়ের দ্বারা ক্ষতিগ্রস্ত না হতে পারে, তাই সে চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে যান। এরপর আর এই শহরে দেখা যায়নি তাকে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ কথা হলো, কিসের গুরুত্বপূর্ণ কথা? অনামিকা প্রায় ৩-৪ বছর আগে একবার এই এলাকায় এসেছিল। আমার সাথে দেখাও হয়েছিল ওর। অনেক লোকটার কথা শুনে অবাক হয়ে গেল। কি বলছেন আপনি? অনামিকা এসেছিল এখানে? কবে? এই যে বললাম, বছর ৩ আগে এসেছিল একবার। ওর বাবা এখন আর বেঁচে নেই, মা আছেন শুধু। আমি তো ওর একটা ছবিও তুলে রেখেছিলাম। লোকটার কথা শুনে যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অনেক। ও এখানে এসে যা জানতে চেয়েছিল তার থেকেও অনেক কিছু পেয়ে যাচ্ছে। অনেক অনামিকার ছবি দেখার জন্য উদগ্রীব হয়ে পড়ল। ছবিটা একটি বারের জন্য দেখান না আমায়? আচ্ছা ঠিক আছে, আমার মোবাইলে আছে, দাঁড়াও। লোকটার পকেট থেকে ফোনটা বের করে অনামিকার ছবিটা খুঁজতে থাকে। এই ফাঁকে সে অনিককে একটা প্রশ্ন করলো। একটা কথা বলো, তুমি কি হও অনামিকার? এত কিছু জানতে চাইছো ওর ব্যাপারে? এখন ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, তবে একটা সময় ছিল। আপনাকে পরে কোনো একটা সময় না হয় সবটা বলবো। লোকটা অনামিকার ছবি বের করে ফোনটা অনিকের হাতে দিল। ছবিটার দিকে এক পলক তাকে ফোনটা হাত থেকে ফেলে দিল অনিক। হাত পা কাঁপতে লাগলো ওর। লোকটাওকে অপ্রকৃতিস্থ দেখে পাশে একটা সিটের ওপরে বসালো। কি হয়েছে বাবা, তুমি ঠিক আছো তো? অনিকের মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না। মুহূর্তে মুহূর্তে ঘেমে সারা শরীর একাকার হয়ে যাচ্ছে। অনেক লোকটা থেকে বিদায় নিয়ে নিজের গাড়িতে গিয়ে ধপাস করে বসে পড়ল। না, এটা হতে পারে না কিছুতেই। এত বড় ভুল কি করে করলাম আমি? এবার নিজেকে কি করে ক্ষমা করব? নিজের সাথে নিজেই বিড়বিড় করতে লাগলো অনেক। হঠাৎ সেই সময় পরিণীতির ফোন কল আসলো। অনেক কলটা কেটে দিল। আবারও কল দিতেই ফোনটা ছুঁড়ে ফেলে দেয়। গাড়ির ভেতর থেকে নিজের পিস্তলটা বের করে সেটা ভালো করে নিরীক্ষণ করতে লাগলো। তারপর বলে উঠল, ইউ আর ফিনিশড বাড়ি, আই উইল কিল ইউ। তুমি আমার অনামিকা নও, তোমাকে বাঁচিয়ে রেখে কী লাভ? আমি আসছি পরিণীতি, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হও। আগে তোমাকে মারাবো, তারপর নিজে মরবো। পিস্তলটা যথাস্থানে রেখে আবারও ড্রাইভ শুরু করলো অনেক। আজকে বাড়িতে গিয়েই সবার আগে পারিকে শেষ করবে ও, কারণ ও অনামিকা নয়। অনামিকা আর বেঁচে নেই এই পৃথিবীতে। তাকে অনেক আগে নিজের হাতে খুন করেছে অনেক। অনেকের মৃত স্ত্রী ছিল বাস্তবে অনামিকা। ওই লোকটার ফোনে অনামিকার ছবি দেখে এই কারণে অনেক এতটা ঘাবড়ে যায়। লোকটা পরিণীতির ছবি দেখায়নি, দেখিয়েছে ওর মৃত স্ত্রীর ছবি। অনেক জানে না অনামিকা কেন ওর কাছে নিজের পরিচয় লুকিয়ে রেখেছিল। ভুলবশত নিজের ভালোবাসাকে নিজের হাতে শেষ করেছে অনেক। এই ভুলের কোনো প্রায়শ্চিত্ত হয় না। অনেক সিদ্ধান্ত নিয়েছে নিজের জীবন দিয়ে হলেও নিজের জীবনের করা সবথেকে বড় ভুলটার মাসুল চুকাবে। কিন্তু তার আগে পরিণীতিকে শেষ করতে হবে, তারপর নিজেকে। এই দুনিয়া থেকে অনামিকা চলে গেছে অনেক আগে। এখন অনেকের যাবার পালা, তার আগে পরিণীতিরও। এলোপাথারি ড্রাইভ করতে করতে নিজের বাড়ির দিকে এগিয়ে চলল অনেক। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। বাড়ির মেইন দরজাটা খুলতেই দেখতে পায় কেউ একটা অন্ধকার ড্রয়িং রুমের সোফার ওপরে বসে আছে, পায়ের ওপর পা তুলে। অনেক তাকে দেখে নিজের পিস্তলটা বের করে তার দিকে তাক করলো। কে কে তুমি? মেয়েটা কোনো কথা বলছে না। কি হলো, কথা বলছো না কেন? আমি কিন্তু পিস্তল চালিয়ে দেব বলে দিলাম। আমাকে ভয় দেখানোর চেষ্টা একদম করো না। আমায় গুলি করে হত্যা করবে? দরকার পড়লে তাই করব। এতদিন খুব জ্বালিয়েছ আমায়। তুমি একজন মৃত মানুষকে কি করে খুন করবে অনেক? যাকে কিনা 2 বছর আগেই নিজের হাতে খুন করেছ। অনেকের কাছে সবটা পরিষ্কার হতে থাকে। তার মানে এটা অনামিকার আত্মা। এতদিন অনামিকার আত্মায় ভয় দেখাতো ওকে। কে তুমি? আমি জিজ্ঞেস করছি কে তুমি? কেন মাত্র 2 বছরের ভুলে গেলে আমায়?
এই নাকি তুমি আমার অনামিকাকে ভালোবাসো? অনামিকা তুমি? তুমি এটা কেন করলে আমার সাথে অনামিকা? আমি কি করেছি? যা করার তুমি করেছো। খুন করেছো আমায়। তুমি আগে কেন বললে না আমায় তুমি আমার অনামিকা? কি এমন ঘাটতি ছিল আমার ভালোবাসায় বলো? কেন বললে না আমায়? আমাকে মিথ্যে বলো না অনিক। তুমি আমায় কোনোদিন ভালোই বাসনি। নাটক করছো এখন আমার সাথে? আমি নাটক করছি না, সত্যি ভালোবাসি তোমায়। এখনো ভালোবাসি। তোমার জন্য আমি সব করতে পারি। আমি অনামিকা। কি করে বিশ্বাস করব তোমার কথা? কোনো প্রমাণ আছে কি? কি প্রমাণ দিতে হবে একবার বলো। আমি প্রমাণ করে দেব আজও তোমায় পাগলের মতো ভালোবাসি। ঠিক আছে, তবে ছাদে চলো। ছাদে কেন? ভালোবাসো আমায়? হ্যাঁ, নিজের প্রাণের থেকেও বেশি। তাহলে চুপচাপ আমার কথা শোনো। অনিক অনামিকার আত্মার সাথে হেঁটে হেঁটে ছাদে পৌঁছালো। অনামিকা অনিককে উদ্দেশ্য করে বলে, এবার রেলিংয়ের উপরে ওঠো। রেলিংয়ের ওপর কেন? তুমি আর একটা প্রশ্ন করলে চলে যাব আমি। ভাববো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসনি। না না না, যেও না। আমি রেলিংয়ের ওপর উঠছি। উঠছি আমি। অনিক অনামিকার কথা মতো রেলিংয়ের ওপরে উঠল। এবার পিস্তলটা মাথায় বরাবর তাক করো। অনেক জানে অনামিকাকে ফের কোনো প্রশ্ন করলে ও চলে যাবে, কিন্তু ভালোবাসা প্রমাণ করার সুযোগ আর পাবে না সে। অনেক পিস্তলটা নিজের মাথা বরাবর তাক করলো। এবার নিজেকে শুট করো। শুট করো নিজেকে। কি বলছো তুমি এসব অনামিকা? আমি পারবো না এটা করতে। চলে যাচ্ছি আমি। না, যেও না অনামিকা। সত্যি আমার সাথে মৃত্যুর পরেও একসাথে থাকতে চাও? নিজেকে শুট করো। অপেক্ষা করো না অনিক। তুমি কথা দাও, আমি তোমার কথা শুনলে কখনো ছেড়ে যাবে না আমায়? দুইজন একসাথে থাকবো। হ্যাঁ, কথা দিলাম। অনেক আর বিলম্ব না করে পিস্তলটা নিজের মাথা বরাবর চালিয়ে দিল। কারণ ওর কাছে নিজের প্রাণের থেকেও অনামিকার ভালোবাসা বেশি তাৎপর্যপূর্ণ ছিল। তারপর একটা আত্মচিৎকার। তারপর আবারও চারিদিকে শুনশান নীরবতা। অনামিকার আত্মা অনিকের ডেড বডির দিকে তাকিয়ে একটা অট্টহাসি দিল। পরের দিন সকালবেলা অনিকের ডেড বডিকে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। যদিও সবাই শতভাগ নিশ্চিত এটা সুসাইড কেস। সবাই অনিকের বাড়ি থেকে চলে যাবার পর পারিনীতি ধীরে ধীরে বুক শেলফের দিকে এগিয়ে গেল। ফটো অ্যালবাম থেকে অনিক আর ওপর প্রথম অক্ষরে স্টিভ একটা পুরনো ছবি বের করে। ছবিটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পারি। ওর চোখের এক ফোঁটা জল ছবিটাকে ভিজিয়ে দিল। ছবিটা নিয়ে জানালার পাশে দাঁড়ায় পারি। ঠিক তখন অনিকের লাশবাহী গাড়িটা শো শব্দ করে বাড়ির গেট থেকে বেরিয়ে গেল। পারি এক পলক সেই দিকে তাকিয়ে আবারও ছবিটার দিকে মনোযোগ দিল। তারপর বলতে লাগলো, প্রকৃতি বোন আমার, কোথায় হারিয়ে গিয়েছিলি তুই বল? সেই ছোটবেলায় তোর সাথে শেষবারের মতো দেখা হয়েছিল, তারপর আর হয়নি। যখন এই বাড়িতে অনিকের বউ হয়ে আসলাম আমি, জানতে পারি তুই আমার বোন। তোকে চিনতে এতটুকু ভুল হয়নি আমার। তখন শুধু এটাই ভাবতাম কিভাবে তুই মারা গেলি, কেন তোর সাথে কয়েকটা দিন আগে দেখা হলো না আমার। এরপর অনিকের একটা কল রেকর্ড আমাকে আসল সত্যির অবধি পৌঁছে দিল। তোর স্বাভাবিক মৃত্যু হয়নি, খুন করা হয়েছিল তোকে। আর সেটা আমার স্বামী অনিক নিজের হাতে করেছে। তুই জানিস, আমি অনিকের কাছে নিজেকে ওর হারিয়ে যাওয়া অনামিকা হিসেবেই ধরা দিতে চেয়েছিলাম। ওকে চমকে দিতে চেয়েছিলাম যে সারা জীবন ধরে অনিক যার জন্য প্রতীক্ষা করে আছে সে আমি। কিন্তু তোর মৃত্যুর আসল সত্যিটা জানার পর ওর প্রতি আমার কোনো ভালোবাসায় আর অবশিষ্ট রইল না। সমস্ত ভালোবাসা ঘৃণায় পর্যবসিত হতে থাকে। আমি জানি সেই দিন ওই আমাকে ধর্ষণ করিয়েছিল লোক দিয়ে। তোর সাথে আর আমার নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে আমি কোমায় চলে যাবার নাটক করতে থাকি। ওকে আত্মা সেজে ভয় দেখাই। যখনও আমাদের এলাকায় গেল, রহমান চাচাকে আমার লোকই শিখিয়ে দিয়েছিল কি করতে হবে। রহমান চাচা সমস্ত সত্যি খুলে বলল অনিককে। হ্যাঁ, ওনার কথার ভেতরে কোনো মিথ্যা ছিল না। মিথ্যা ছিল একটি জায়গায়, সেটা হলো তোর ছবিতে। তোকে অনেক অনামিকা ভাবতে শুরু করে। আর ওর ভেতর একটা মারাত্মক অনুশোচনাবোধের সৃষ্টি হয়। ও এটা বিশ্বাস করতে শুরু করে ও নিজের ভালোবাসা অনামিকাকে খুন করেছে। কিন্তু আমি তো জানি ও অনামিকাকে নয়, খুন করেছে অনামিকার বোন প্রকৃতিতে। এরপর যখন অনিক বাড়িতে আসলো, আমি তোর আত্মা সেজে ওকে এমনভাবে ম্যানিপুলেট করি ও সুসাইড করতে বাধ্য হয়। আমি জানি কাউকে দিয়ে স্বেচ্ছায় সুসাইড করানোর কাজটা মোটেও সহজ নয়, কিন্তু অনিকের জন্য সেটা সহজ ছিল। কারণ অনিক যত খারাপই হোক না কেন, অনামিকার প্রতি ওর ভালোবাসা কোনো কমতি ছিল না।
অনামিকাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। অনিক সেটা নিজের প্রাণ দিয়ে প্রমাণ করে দিয়েছে। কিন্তু আমি কি করতাম বল? অনিক আমাকে যতই ভালোবাসুক না কেন, আমি কখনোই এমন কাউকে ভালোবাসতে পারি না যে শুধু আমাকেই ভালোবাসে। যে স্বামী নিজের স্ত্রীকে খুন করতে পারে, গুন্ডা দিয়ে ধর্ষণ করাতে পারে, তাকে আর যাই হোক ভালোবাসা যায় না। আমি অনিককে ওর সমস্ত পাপ আর কুকর্ম থেকে মুক্ত করে দিয়েছি। সেই সাথে সম্পূর্ণ হয়েছে পারিণীতির প্রতিশোধ, অনামিকার প্রতিশোধ। ৮ মাস পরে হাসপাতালে একটা ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দিয়েছে অনামিকা। পারিণীতি এখন সারা দুনিয়ার কাছে অনামিকা। নিজেকে আর মিথ্যা পরিচয়ে আড়ালে রাখতে চায় না সে। অনামিকা এটাও জানে না এই সন্তানটা অনিকের না, সেই দিনের রাতের দুর্ঘটনার ফসল। তবে সেটাও ওর কাছে গুরুত্বপূর্ণ নয়, কারণ অনামিকা একজন মা। ও শুধু এইটুকুই জানে সন্তানটা নিষ্পাপ, ওর কোনো কলঙ্ক নেই। না অনামিকার আছে, কারণ সে স্বেচ্ছায় নিজের শরীর কোনো পরপুরুষের কাছে বিলিয়ে দেয়নি। তাই নিজের ওপর কোনো প্রকার ঘৃণার সংকোচ বা অনুতাপবোধ কাজ করে না অনামিকার। অনেকবার সেদিনের গুন্ডার দল যেই হোক না কেন, একটা অমানুষের ঐরস দিয়ে ওর জন্ম হয়েছে, এটাই ঘোর সত্যি। অনামিকা নিজের শিক্ষা দিয়ে এই অমানুষের সন্তানকে সত্যিকারের মানুষ করে তুলতে চায়, আর সেটাই ওর জীবনের একমাত্র লক্ষ্য। সমাপ্ত। পুরো গল্পটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।